সচিবালয় তাকে ফোন দিয়ে বলতে পারি না যে আপনার সাথে আমি দেখা করতে চাই, গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বন্দোবস্তে আপনি আগের সরকারের মতো কোনো কিছু করতে পারবেন না? এই কথা বলার আমার সাংবিধানিক রাইটস আছে। এটা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জানে না। এই জন্য তারা এই প্রশ্ন করে যে আমি সচিবালয়ে কেন গেছি। আমি আমার ওই সাংবিধানিক রাইটস নিয়ে গেছি এবং তাকে ওই কথাই বলছি যে আপনি গণ অভ্যুত্থানের বিপরীতে, চেতনার বিপরীতে যে, আকাঙ্ক্ষার বিপরীতে যে কোনো ডিসি নিয়োগ করতে পারবেন না। এটা আমার বলার অধিকার আছে। আমি মনে ঢাকা পোস্ট যে মিথ্যা রিপোর্ট করলো যে 400 কোটি টাকা এনসিটিবির কাগজ ক্রয় করার ক্ষেত্রে আমি 400 কোটি টাকা ইয়ে নিচ্ছি, কমিশন নিয়েছি। তো ওখানে 103 কোটি টাকার কাগজ কিনে 400 কোটি টাকার কমিশন কিভাবে হয়? একজন স্বাভাবিক মানুষ বুঝে না। প্রভাবশালী হতাম তাহলে তো আমি প্রভাব খাটায় ওই জায়গা থেকে আমার নামই কাটায় নিতে পারতাম, একটা রিপোর্ট করে নিতে পারতাম যে তানভীর হচ্ছে নিষ্পাপ, তার কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেটা করতেছি না, আমি চাচ্ছি যে প্রমাণ হয়ে আসুক একটা জায়গা থেকে, যাতে মানুষের মধ্যে পারসেপশনটা কাটে। ধন্যবাদ। আসলে আপনি যেটা বললেন ওটাই পারসেপশন এখন এই মুহূর্তে। আর বাংলাদেশ হচ্ছে আহ একটু কম সবকিছুই পারসেপশনের উপরই চলতেছে এখন। আর সিরিয়াসলি যেটা এখন বাংলাদেশে যে কোনো একটা সংবাদকে খুব দ্রুতই তথ্য প্রযুক্তির মাধ্যমে লোকজনদেরকে আহ মানে সহজে এটাকে মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বলা খুব সহজ সম্ভব হয়। যার কারণে আসলে আহ আপনি যেটা বললেন যে হাসিনার 15 বছরের রেজিমকে 1 বছরে করে দেখানো, এটা তো আসলে এরকম কোনো কিছুই না। এটা একটা পত্রিকার সৃষ্টি, মিডিয়া ট্রায়াল। আমি প্রথম থেকেই যেটা বলে আসতেছি। এক, দ্বিতীয় হচ্ছে যে আহ দুইটা বিষয় সামনে আসছিল, আমি একটু ক্লিয়ার করার জন্য বলি 1-2 মিনিটের মধ্যে। প্রথম যে বিষয়টা সামনে আসছিল আমার ব্যাপারে, যেহেতু আপনি বললেন যে যে কোনো দুর্নীতির ব্যাপারে এনসিবি ব্যাপারে আসলে আমার ব্যাপারটা আসে, সেখানে একটা ব্যাপার ছিল যে প্রশাসনে হস্তক্ষেপ বা ডিসি নিয়োগের একটা ব্যাপার ছিল। আসলে আহ, এই ঘটনাটা পত্রিকায় যখন মানুষ পড়ে বা শিরোনাম যখন পড়ে, ভেতরে না পড়ার কারণে মানুষ বোঝে না। কারণ সবাই কিন্তু পত্রিকাগুলো এখন যেটা হয়ে আসছে যে চটকদার কিছু শিরোনাম লিখতে অভ্যস্ত, এবং লোকজন ওইটা পড়েই ভেতরে না পড়ে একটা মন্তব্য করে বসে। যেমন গত কয়েকদিন আগে আমি আরেকটা মাধ্যমে হচ্ছে সেখানে একটা টকশোতে ছিলাম। তো সেখানে আহ, বসুন্ধরার আর যে মালিক আহ, উম, আকবর সোবহান শাহ আলম, তার একটা উক্তি ওখানে আছে যে সে হচ্ছে আহ ইউনূস সাহেবকে গণেই না। এটা সে কোনো এক সময় বলছে। সে কথাটা যখন আমি বলছি যে সেটা শাহ আলম বলছে, তো তখন লোকজন ওইটাকে পারসেপশন এইভাবে নিছে যে আমি মনে হয় ইউনূস সাহেবকে বলছি যে ইউনূস সাহেবকে গুণী। তো লোকজন আসলে ভেতরের কথাগুলো, পরিপূর্ণ কথাগুলো শুনে না বা শুনতে অভ্যস্ত না। যেটা বাহির থেকে শিরোনামে দেখা যায় সেটাই বিশ্বাস করে বসে। তো আসলে উম, বাংলাদেশের মানুষকে গত আহ 2009 পূর্ববর্তী সময় তো আসলে মানুষ এত বেশি পলিটিক্যালি হচ্ছে ইনভলভ ছিল না। কারণ 2009-এর পর থেকে হাসিনা যখনই মানুষের রাজনৈতিক অধিকারকে হরণ করার জন্য হচ্ছে চেষ্টা করলো, এবং বিশেষ করে 9 থেকে 14 পর্যন্ত ওই পরিমাণ নিজেদেরকে না দেখাইলেও 14 পরবর্তী সময়ে কিন্তু একরকম ডমিনেটিং করে মানুষের উপর জেল, জুলুম, গুম, হত্যা, নির্যাতন এগুলো করে মানুষের রাজনৈতিক অধিকারকে হরণ করার চেষ্টা করতেছিল একটা স্বৈরাচারী ব্যবস্থা তৈরি করার জন্য, ঠিক না? তো এই অবস্থাতে মানুষ কিন্তু তখন থেকেই ভিতরগত ভাবে পলিটিক্যালি জানাশোনা, আহ সরকার ব্যবস্থা কিভাবে চলে, তারপরে দুর্নীতিগুলো কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু মানুষ অনেক বেশি সচেতন হওয়া শুরু করছে। আহ, অথচ 2009-এর পূর্বেও কিন্তু 4বার কি 5বার বাংলাদেশ কিন্তু দুর্নীতিতে সারা বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে, ওই সময় হয়েছে। তো তারপরও কিন্তু মানুষ ওই রকম ভাবে মানে আহ সরকারের ওই ভিতরগত অবস্থাগুলো জানার চেষ্টা করেনি। কিন্তু যখনই রাজনৈতিক অধিকারের উপর হস্তক্ষেপ করা হয়েছে, তখন বিভিন্ন বুদ্ধিজীবী মহল, তারপরে হচ্ছে বিভিন্ন আমাদের দেশের নাগরিক মহল, ছাত্র মহল, তারা কিন্তু এই জায়গাতে হচ্ছে আসছেন এবং এই কথাগুলো বলা শুরু করছেন। তখন থেকে মানুষ পলিটিক্যালি ওরিয়েন্টেড হওয়া শুরু করছে। তো কিন্তু এরপরে আপনি লম্বা কি এটা বলে যে পাঁচ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে এগুলো নিয়ে করেন, কিন্তু আপনারা তো 5বার মানে 5 মাস না যেতেই আপনার ব্যাপারে অভিযোগ উঠেছে। এখন আপনি আমি যেটা আমি একটু বলছেন বলতেছি। বলে আমি কি আমি আপনি আড়াল করতে পারবেন?
না, মানে আমি একটু মিথ্যাচারের বলি। আপনাকে আমি কিন্তু আমি হলো। এটাকে ঢাকার জন্য বলছি না। আমি আমি হুম, যে এই পারসেপশনকে ঢাকার জন্য বা এটা সত্য না মিথ্যা যাচাই করার জন্য এই ঘটনাটা বলছি না। আমি একটা প্রেক্ষাপট টানছি অন্য একটা বিষয়কে বোঝানো, এটা বোঝানোর জন্য। সেটা হচ্ছে জি, যে যে এই যে পলিটিক্যালি ওরিয়েন্টেড হলো লোকজন, এরই কিন্তু ফসল হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। হুম, মানুষের মধ্যে ওইটার ক্ষোভটা জমা হয়েছে এবং মানুষ মনে করছে না এইভাবে চলতে দেওয়া যায় না। এই হুম, বিষয়টা যারা পরিষ্কার করে জানে বা বোঝে, সচিবালয়ের বাস্তবিক অবস্থা এবং হচ্ছে তাদের পরিচালনা পদ্ধতি যারা জানে, তারা যখন দেখে যে হচ্ছে 64 জেলাতেই একজন ব্যক্তি, কাজী সালাউদ্দিন তানভীর নামে একজন ব্যক্তি, সে জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত বা বা এই গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত একজন ব্যক্তি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে প্রত্যেক সিটের জন্য 5 কোটি 10 কোটি টাকা করে নিয়ে 200 হুম, 200 কোটি টাকার বিনিময়ে 64 জেলার ডিসি দিছে। তো এই ওরিয়েন্টেড ব্যক্তিগুলো হাসে মনে মনে যে হ্যাঁ এটা মানে এটা মানে অসম্ভব একটা বিষয়কে একটা নাটকে পরিণত করা হয়েছে, এটা কৌতুক, এটা একটা তাদের কাছে। আর যারা এটা হুম, বোঝে না, তারা এই প্রশ্নটা করে যে হ্যাঁ এটা মনে হয় সম্ভব। কারণ হচ্ছে হুম, ডিসি নিয়োগটা একটা অনেক মানে কঠিন এবং জটিল প্রক্রিয়ার মাধ্যমে হয়। এমনকি আহ আহ, স্বৈরাচারী শাসন ব্যবস্থা যখন ছিল আওয়ামী হুম, লীগের, তখনও এইটাকে একরকম মানে একটা অন্য মানে পরিপূর্ণ একটা সিস্টেমের মধ্যে দিয়ে করা হতো। যদিও নিয়োগ করার সময় আওয়ামী লীগ ছাত্রলীগের ডিএনএ টেস্ট করে করে নিয়োগ দেওয়া হতো বা ওইভাবে করা হতো, কিন্তু ওই ডিএনএ টেস্ট করার জন্য তো ভালোদেরকে সাইড করা হতো। হুম, ঠিক এরকমই 5ই আগস্ট পরবর্তী সময়ে যখন হচ্ছে ডিসিদেরকে পরিবর্তন করার বিষয় আসলো, কারণ অধিকাংশ ডিসিরা এসপিরা হচ্ছে গণ অভ্যুত্থানের আমাদের শহীদদেরকে শহীদ করার পিছনে তাদের হাত ছিল, সরাসরি তারা গুলি করছেন, অর্ডার দিচ্ছেন, এরকম ঘটনাগুলো আমরা জানি। তো ওই হুম, অবস্থায় পরিবর্তন আসলো। ওই সময় সাবেক আওয়ামী লীগ জনপ্রশাসন সচিব মেজবাউদ্দিন চৌধুরী ছিল হচ্ছে জনপ্রশাসন সচিব, তাকে পরিবর্তন হুম, করা হয়নি। এবং জনপ্রশাসনের দায়িত্বে উপদেষ্টা স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবই ছিলেন, কিন্তু উনি অতিরিক্ত দায়িত্ব পালন করার জন্য আলী ইমাম মজুমদার সাহেবকে নিয়োগ করে রাখছিলেন। উনি প্রধান উপদেষ্টার দপ্তরে বসেই এটা করতেন। কিন্তু আলী ইমাম মজুমদার সাহেব কোন সময় 111-এর যে কয়েকজন কুশীলব ছিল, তাদের মধ্যে একজন আমরা মনে করি। হয়তো আপনারা বলবেন যে আপনাদের গণ অভ্যুত্থানের পরে সরকারে তো আপনারাই তাদেরকে নিছেন বা ছাত্ররা তাকে উপদেষ্টা হিসেবে নিছে, এগুলো আমাদের হাতে ওইরকম ভাবে ছিল না। এখন সেটা হুম, স্পষ্ট হয়েছে। এখন মানুষ বুঝতেছে যে সরকারের উপদেষ্টারা ছাত্রদের কথার মধ্যে নেই বা ছাত্রদের সাথে ওইরকম ভাবে সংযুক্ত না। যেটা হয়তো আগে মানুষ মনে করতো যে ছাত্ররা যেটা বলে, ছাত্র নেতৃত্ব যেটা বলে তারা মনে হয় সেটাই করে, বাস্তবতা এটা না। তো উনি, তো ওনার কাছে আমরা এই কথা বলেছি যে আপনি মেজবাউদ্দিন চৌধুরীকে সরাচ্ছেন না কেন? আগের সচিব সে। তারপরে হুম, মেজবাউদ্দিন চৌধুরীর হাতেই ডিসি নিয়োগ কার্যক্রম শুরু হয়। তখন তখন আমি ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, ওই যে পলিটিক্যালি ওরিয়েন্টেশন যেটা আমি বললাম, ওই জায়গা থেকে আমি মনে করি যে যেরকম ঠিক আপনি আমাকে আজকে প্রশ্ন করতে পারতেছেন বা আপনি আমাকে প্রশ্ন করতেছেন বা আপনার এটা একটা একটা কনসেন্ট্রেশনের বিষয় হয়েছে, সচিবালয়ে দুর্নীতি কেন হবে, সচিবালয় কেন ঠিক মতো চলবে না, ঠিক নতুন এই প্রশ্নকে বন্দোবস্তের আমার, কথা বলে দুর্নীতি কেন হবে? আমরা তো নতুন বন্দোবস্তের কথা শুনেছি হ্যাঁ আপনাদের কাছে, এটাই তরুণদের তো কাছে। বলছি যে তাহলে তাহলে এটা কি আমার মধ্যে আসতে পারে না? এই হুম, এই এই- এই এটা কি আমার মধ্যে আসতে পারে না যে মেজবাউদ্দিন সাহেব এখনো কেন সেখানে দায়িত্বপ্রাপ্ত থাকবে? তাহলে হ্যাঁ, আমি যখন তাকে সরানো হচ্ছে না, ওই অবস্থায় তাকে কি আমি ফোন দিতে পারি না? এবং হুম, এই অবস্থায় তাহলে কি আমি সচিবালয়ে তাকে ফোন দিতে বলতে পারি না যে আপনার সাথে আমি দেখা করতে চাই, গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বন্দোবস্তে আপনি আগের সরকারের মতো কোনো কিছু করতে পারবেন না? এই কথা বলার আমার সাংবিধানিক রাইটস আছে। এটা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জানে না। এই জন্য তারা এই প্রশ্ন করে যে আমি সচিবালয়ে কেন গেছি। আমি আমার হুম, ওই সাংবিধানিক রাইটস নিয়ে গেছি এবং তাকে ওই কথাই বলছি যে আপনি গণ অভ্যুত্থানের বিপরীতে, চেতনার বিপরীতে যে, আকাঙ্ক্ষার বিপরীতে যে কোনো ডিসি নিয়োগ করতে পারবেন না। এটা আমার বলার অধিকার আছে আমি মনে করি। যাদের বলার অধিকার নাই মনে করে, না তারা আপনার আমি মনে বলার করি অধিকার আছে, কিন্তু আপনার এরকম না যে সেই অধিকারটা আপনি কেড়ে নিলেন, আপনি আবার টাকা দিয়ে সে বদলি করলেন, সেই অধিকার এইটাই তো এটাই আপনার। প্রশ্ন, এটাই প্রশ্ন যে এরপরে যখন উনি যখন কিছুদিনের মধ্যে ওনাকে বাদ দিতে বাধ্য হলো সরকার, কারণ উনি অনেক সিস্টেম করতেছিল, মানে আওয়ামী লীগ পুনর্বাসন করতেছিল। এরপরে নতুন মোখলেস সাহেবকে নতুন সচিব করে নিয়ে আসা হলো। মোখলেস সাহেবের সাথেও আমি দেখা করেছি, একই কারণে একইভাবে কথা বলছি। এরপরে সরকারের যে সিস্টেম আছে, সুপারিয়র বডি সচিবদের তারা তারা নিয়োগ দেয়, তারপরে এটা প্রধান উপদেষ্টা দপ্তরে আসে, কয়েকটা ধাপ পেরিয়ে ডিসি নিয়োগ হলো।
আচ্ছা, এই ডিসি নিয়োগের শুধু সংবাদটা, আপনি তো একজন ইনভেস্টিগেশন জার্নালিজম অনেকদিন থেকে করতেছেন। আমরা টক শো গুলো দেখি, বা আপনি সহ আরো অনেকে এরকম আছেন, দেশের বাইরে থেকেও দেশের ব্যাপারে অনেকেই করে, এবং আপনাদের কাছে অনেকে তথ্য দেয়। আপনি বলেন তো, এই যে 1 বছর হলো আমার ব্যাপারে ডিসি নিয়োগের অথবা হস্তক্ষেপ করা হয়েছে, এই কথা ছাড়া একটা কোনো প্রমাণ আজ পর্যন্ত আসছে? কোনো ব্যক্তি বললো না যে আমার কাছ থেকে 5 কোটি টাকা নিছে, কোনো, বা আমার কাছ থেকে 100 কোটি টাকা নিচ্ছে, আমার কাছ এখন থেকে 10 কোটি টাকা নিচ্ছে। তানভীর, এখানেই তো সমস্যা। আপনারা এত বেশি প্রভাবশালী, আপনারা এত বেশি প্রভাবশালী যে আপনাদের ব্যাপারে কেউ মুখ খুলতে পারে না। মুখ খুললেই তাকে মবের মধ্যে পড়তে হয়, তাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ হতে হয়। আমার ব্যাপারে আপনারা কিন্তু এরকম হয়নি। এতটাই আমার ব্যাপারে ক্ষমতাশালী। কিন্তু এরকম হয়নি আজ পর্যন্ত, আপু। আমি আবার বলতেছি, আমার ব্যাপারে এরকম হয়নি যে আমার ব্যাপারে কেউ কোনো কিছু করতে আসছে। তাহলে যুগান্তরের যে 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 রিপোর্টার আমিরুল ইসলাম সাহেব ছিলেন, তাহলে তার ব্যাপারে মব হতো। তারপরে হচ্ছে আমার ব্যাপারে যে কথা বলছে, কি বলে, ঢাকা পোস্ট যে মিথ্যা রিপোর্ট করলো, 400 কোটি টাকা এনসিটিভির কাগজ ক্রয় করার ক্ষেত্রে আমি 400 কোটি টাকা নিচ্ছি, কমিশন নিয়েছি। তো ওখানে 103 কোটি টাকার কাগজ কিনে 400 কোটি টাকা কমিশন কিভাবে হয়? একজন স্বাভাবিক মানুষ বোঝে না। তারপরে উনি 10 মিনিটের মধ্যে যখন এই পোস্টটা ডিলিট করে দিল ঢাকা পোস্ট থেকে, ঢাকা পোস্ট পত্রিকা, এরপরে যখন এটা মিডিয়া ট্রায়াল হয়ে ছড়াই গেল, তাহলে তো ওই পত্রিকা, তারপরে এই সাংবাদিকের এতদিন মব হইতো, তাহলে তো উনি কেন চলতেই আপনার পারতো না। ক্ষেত্রে হয় না, যদি, অন্যদের ক্ষেত্রে হয়? মানে এনসিপির অন্য নেতাদের ক্ষেত্রে হলে এরকম মবের শিকার হয়? যেহেতু আপনি আমাকে বলছেন, আমি আমার কথা বলছি, অন্য কোন নেতার ক্ষেত্রে এরকম হচ্ছে কিনা সেটাও আপনার যাচাই বাছাই তদন্ত করে কি তদন্ত হলো? করার মানে বিষয় আছে। আপনার তদন্তর ব্যাপারটা তো আমরা সঠিকভাবে জানতে পারিনি, যে আসলে আমরা জানি যে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে, তদন্ত হচ্ছে, কিন্তু কি হলো আপনার তদন্তে? সেই সাহস কি কারো আছে? কোন জায়গা থেকে, কোন জায়গা থেকে? মানে আপনার যে দুর্নীতির ব্যাপারে যে তদন্তটা, সেই তদন্তের কি হলো? একটা হচ্ছে, একটা হচ্ছে যে ডিসি নিয়োগের ব্যাপারে যেটা ছিল, সরকার তদন্ত কমিটি বানিয়েছিল, তারা স্পষ্টভাবে ডক্টর আসিফ নজরুল সাহেব সহ আরো সবাই সংবাদ সম্মেলন করে বলেছেন এটার মধ্যে কারো কোনো হস্তক্ষেপ নেই, এটার সাথে কারো সম্পৃক্ততাও নেই। তো হুম, এই জন্য ওইটা স্পষ্ট রিপোর্ট ওখানে আছে, এটার ব্যাপারে এটা সমাধান হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে এনসিটিভির কাগজ ক্রয় বিষয়ক যে বিষয়টা ছিল, এটাতে হচ্ছে দুর্নীতি দমন কমিশন এটাতে মানে হস্তক্ষেপ করেছে এই জন্য, কারণ আমাদেরই কোনো বন্ধু মহলের, বিশেষ করে আমি নাম সহ বলি, আমাদের গণ অধিকার পরিষদের আমাদের বন্ধু ভাই রাশেদ আছে। তো সে এবং আরো কয়েকজন হয়তো এই ব্যাপারে অভিযোগ করেছে দুর্নীতি দমন কমিশনে, যে এরকম একজন ব্যক্তি, তার নামে এত এত অভিযোগ আসলে তদন্ত এখানে হচ্ছে না। দুর্নীতি দমন কমিশন হুম, এই ব্যাপারে তদন্ত করতেছে, এবং প্রায় 4-5 মাস হয়ে গেছে এই তদন্তের। তারা যদি কিছু খুঁজে পেতো তাহলে তদন্ত করতো, কিন্তু বাইরে পারসেপশন হলো আমাকে মনে হয় 2 মামলা দিচ্ছে, কিন্তু আসলে কোনো মামলা দেয়নি, তবে তদন্ত করতেছে। কিন্তু তাদের এই তদন্তের মধ্যে আপনি যেহেতু ইন্টারন্যাশনালি, এবং এটা একটা সবাই দেখে, আমি জন্য এটা মাথায় বলতে চাই যে আমি খুব তাড়াতাড়ি উইদিন 1 উইক আমি হচ্ছে দুদককে একটা পাঠাবো, কি বলে, উকিল নোটিশ পাঠাবো। কারণ হচ্ছে ওনারা আমার ব্যাপারে 4-5 মাস তদন্তের সময় নিয়েছে, এবং আমার ব্যাপারে হুম, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান থেকে তারা তদন্ত রিপোর্ট নিচ্ছে, তারা এখন সেটাকে প্রকাশ করতেছে না কোনো একটা অজানা কারণে। দ্বিতীয় হচ্ছে, আপনি বলতেছেন প্রভাবশালী, অথচ আমি যে রিপোর্ট নিব এই রিপোর্টটা আমাকে পর্যন্ত দেয় না। এক। দ্বিতীয় হচ্ছে, হুম, এনসিটিভির সাথে সম্পৃক্ত অন্যান্য যে ব্যক্তিগুলোকে তারা মনে করতেছে কিছু একটা করে থাকতে পারে, হুম, তাদেরকে তারা জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে অক্টোবর মাসে, নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে। তার মানে হুম, তাদের উদ্দেশ্য হলো এটাকে লম্বা করা। আমি যদি প্রভাবশালী হতাম, তাহলে তো আমি প্রভাব খাটায় ওই জায়গা থেকে আমার নামই কাটায় নিতে পারতাম, একটা রিপোর্ট করে নিতে পারতাম যে তানভীর হচ্ছে নিষ্পাপ, তার কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেটা করতেছি না, আমি চাচ্ছি যে প্রমাণ হয়ে আসুক একটা জায়গা থেকে, হুম, যাতে মানুষের মধ্যে পারসেপশনটা কাটে। কিন্তু তার আগে হুম। যদি মানুষ মনে করে থাকে উনি দোষী, বাংলাদেশের সমস্যা হলো তার ব্যাপারে অভিযোগ আসলে তাকে একরকম দোষী মনেই করা হয়, এবং তার সাথে ওই রকমই আচরণ করা হয়। এটা একটা বড় দুঃখজনক ব্যাপার।